করে খেয়াল করলাম যে আমার ওই যে অ্যানালিটিক্সে গিয়ে দেখলাম যে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবিংয়ের পরিমাণ কমে গেছে, অনেক কমে গেছে। তেমন কি একটা সাবস্ক্রাইব করে না, খালি এসে বক্তব্য বিবৃতি শুনে শুনে তারপরে চলে যায়। কিন্তু ভাই, আমরা যখন একটা বক্তব্য বিবৃতি দেই ওই যে শরৎচন্দ্রের ভাষায়, মুখ থাকলে কথা বলা যায়, কিন্তু সেই কথা দিয়ে ভিডিও বানানো যায় না, বুঝছেন? শরৎচন্দ্র অবশ্যই কথা বলে নাই। শরৎচন্দ্র বলছিল যে মুখ থাকলে কথা বলা যায়, কিন্তু হাত থাকলে লেখা যায় না, বুঝছেন না? তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যেই তো ভিডিও টিডিও বানাই, তো এত কার্পণ্য যদি করেন তাহলে তো মনে কষ্ট পাই, তাই না? অতএব আপনাদেরকে আমি তো ডেলি ডেলি বলি না, আসলে মাঝে মাঝে বলি। যাই হোক, একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। আপনারাই তো আমার মতো বা আমার অনুপ্রেরণা আর কি, আমার মতো লোকদের অনুপ্রেরণা। আপনারা আসলে এই বক্তব্য বিবৃতি আছে, আপনারা না থাকলে বক্তব্য বিবৃতি থাকতো না। তো যাই গে, এবার আসল কথায় আসি। সেটা হলো যে দেখেন, এই যে বাংলাদেশে, তাই না, বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন সেখানে ধর্মীয় গোষ্ঠীগুলা যদি নির্বাচনে জিতে আসে বা তারা যদি একটা অভ্যুত্থান ঘটায়, তখন কিন্তু দেখবেন যে তাদের কোনো সমস্যা নেই, আবার পাকিস্তানে যদি ধর্মীয় গোষ্ঠী বা ধর্মোন্মাদ জাতীয় দলটল যদি জিতে ক্ষমতায় চলে আসে, তাহলে কিন্তু তাদের কোনো সমস্যা নেই। তাদের সব সমস্যার মূল হলো ভারতে যদি কোনো ধর্মীয় গোষ্ঠী তাদের ধর্মীয় আদর্শবাদের ভিত্তিতে, তাহলে ভারতে হিন্দুরা যে বিজেপি যে দলটা, তাই না, আসলে নামেই হিন্দুত্ববাদী, কিন্তু এরা তো ধর্মীয় গোষ্ঠী বলা যায় না, মানে ধর্মীয় আদর্শের ভিত্তিতে তো এদের দলটা গঠিত না, সেটা তো বুঝতে হবে। তাই যদি হতো তাহলে তো 2014 সালে সর্বপ্রথম যখন এই যে নরেন্দ্র মোদী ক্ষমতা আসে, তো এরপর কি এরা সংবিধান কি চেঞ্জ করছে নাকি? না, করে নাই তো। এমনকি হিন্দু রাষ্ট্রও কিন্তু ঘোষণা করে নাই। যদি করতো তাও তো ভারতের যে গণতান্ত্রিক রীতিনীতি এগুলো তো চেঞ্জ হতো না, সংবিধান তো একই থাকতো, এর তো কোনো সমস্যা হতো না। বাট এই পাকিস্তান অথবা মনে করেন বাংলাদেশ, সেখানে যাবত আপনারা খেয়াল করেন সংবিধানকে কীভাবে কাটাছেঁটা করা হয়েছে এবং সেটাকে আস্তে আস্তে ধর্মীয়করণ করা হয়েছে, তাই না? কীভাবে ধর্মীয়করণ করা হয়েছে? তো ভারতে এই যে বিজেপি, মানে দেখবেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের লোকজন বলবে যে প্রচণ্ড সাম্প্রদায়িক শক্তি, অত্যন্ত মানে অসহিষ্ণু একটা সাম্প্রদায়িক শক্তি, দেখবেন যে অনেক লোককে বলে, এবং এরা এইগুলো বলে বিজেপির প্রকৃত চরিত্র বা তাদের যে রীতিনীতি বিধান এগুলো আছে না, আজ নেই। শুধুমাত্র যারা নাকি প্রচণ্ড সাম্প্রদায়িক, অর্থাৎ যারা মুমিন মুসলমান তৌহিদি জনতা এবং যারা নাকি অমুসলিমদের প্রচণ্ড ঘৃণা করে, বস্তুত তারাই দেখবেন যে বিজেপি ক্ষমতায় আসলে তখন তাদের কিন্তু গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। আচ্ছা, এই যে 14 বছর ধরে, না 14 বছর না, কত 14 সালে আসছে, 12 বছর ধরে বিজেপি এই যে ভারতের ক্ষমতায়, তাই না? তারা তো সংবিধান চেঞ্জ করে নেই। আর দেখেন এই বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু ধর্মীয় গোষ্ঠীগুলা সেখানে কিন্তু একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু ক্ষমতা আসে নাই। এই 2026 সালে 12 ফেব্রুয়ারি ইলেকশনে মনে করা হয়েছিল জামায়াতে ইসলাম হয়তো বা ক্ষমতায় চলে আসতে পারে। যদি আসতো, তাহলে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের বর্তমানে যে ওই 72 সালের সংবিধান আছে, যেটাকে বলা হয় যে ধর্মনিরপেক্ষ সংবিধান, তাহলে সেইটা কি এরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিত না? যে সেখানে কি ইসলামী সংবিধান তৈরি করতো না, শরিয়া বিধান তৈরি করতো না? 100% করতো। কিন্তু ভারতে অলরেডি রাষ্ট্রীয়ভাবে, মানে কেন্দ্রীয়ভাবে বিজেপি ক্ষমতা আছে, তারা তো কই হিন্দু আইন প্রবর্তন করে নাই তো। কী করছে নাকি? শুধুমাত্র স্থানীয়ভাবে কিছু কিছু হয়তো, ওই যে যেমন হিন্দুরা তো গরু গোস্ত টোস্ত খায় না, তাই না? অধিকাংশ হিন্দুরা তো আবার নিরামিষাশী। তো তারা বলতে চায় যে মুসলমানরা তোমরা গরু গোস্ত খাও, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা প্রকাশ্যে ওপেনলি জবাই টবাই করে হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি ন্যূনতম সহানুভূতি না দেখিয়ে বা সম্মান না দেখিয়ে তোমরা যে মানে বীরত্বের পরিচয় দিতে থাকো, ভাই এইটা থেকে নিবৃত্ত থাকো। আচ্ছা, বাংলাদেশে দেখবেন যে ওই
অনেকে কিন্তু শূকরের গোস্ত খায়। হ্যাঁ, তো শূকর যখন তারা যে মারে হিন্দুরা, প্রকাশ্যে এসে ওই বাজারের মধ্যে কি মারে নাকি? না, মোটেও না। কারণ তারা জানে প্রকাশ্যে ওইভাবে মারলে তাদের পরিস্থিতি কী হবে। যাক, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন, যেখানে অলরেডি বিজেপির মতো এই মুসলমানদের কাছে কথিত সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী শক্তি 12 বছরের উপরে একেবারে কন্টিনিউয়াসলি ক্ষমতা আছে, তার সংবিধানের কোনো চেঞ্জ হয় নাই। হয়রাজ এই যে মৌলবাদী শক্তি, মানে তৌহিদি জনতা অর্থাৎ মমিন মুসলমানদের মৌলবাদী শক্তি বাংলাদেশে এখনও মনে করেন যে অফিসিয়ালি তারা কিন্তু ক্ষমতায় না, কিন্তু তারপরও সেই গত 54 বছর ধরে এই বাংলাদেশের এই কথিত 72 সালের সংবিধানকে কীভাবে পরিবর্তন করে আস্তে আস্তে ইসলামীকরণ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ধারা যদিগুলো দেখা যায়, তাহলে দেখা যায় মোর দ্যান 80% অলরেডি কিন্তু ইসলামী, অথচ বাংলাদেশে ইসলামী শাসন চালু না, বাট অলরেডি কিন্তু রীতিনীতি, আইন কানুন, বিধিবিধান, সংবিধান অলরেডি কিন্তু 80% ইসলামী। তো আর পাকিস্তানে তো আমার মনে হয় যে 95% ইসলামী, অথচ পাকিস্তানে কিন্তু এখনও পর্যন্ত ওই ইসলামী বিপ্লবও ঘটে নাই, ইসলামী শক্তি হিসাবে তারা অভ্যুদয় ঘটায় নাই, কি তাই না? তাহলে এই যে এই মুসলমানরা তাদের সাম্প্রদায়িক শক্তির সাথে এই যে ভারতের বিজেপিকে কীভাবে তুলনা করতে পারে, এটা তো আমার মাথায় ঢোকে না, কমপ্লিটলি আমার মাথায় ঢোকে না। তবে হ্যাঁ, এখানে এই যে একটা যে খবরের থেকে যে নিলাম আর কি স্ক্রিনশট, এই যে মমতার শোকে পাকিস্তান মিডিয়াতে হাহাকার কেন? এই মমতা যে ভারতের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার মতো একটা পর্যায়ে চলে গেছিল এবং মনে হচ্ছিল হয় এই পশ্চিমবঙ্গকে নিয়ে সে একটা আলাদা দেশ গঠন করবে, আর নাইলে বাংলাদেশে যোগদান করবে। তবে আমার মনে হয় না বাংলাদেশে যোগদান করতে চাইতো, কারণ সে তো প্রচণ্ড ক্ষমতা লোভী এবং প্রধানমন্ত্রী হওয়ার তার একটা বিরাট খায়েশ ছিল, যে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী হিসেবে ছিল এতে কিন্তু সে সন্তুষ্ট ছিল না। প্রচণ্ড নার্সিসিস্ট টাইপের একজন মহিলা, যে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে, আমার কাছে সেটা মনে হয় না। এবং এই ভারত থেকে আমার কাছে কেন জানি মাঝে মাঝে মনে হয় যে পশ্চিমবঙ্গকে আলাদা করে একটা পাকিস্তান টাইপের রাষ্ট্র গঠন করার একটা স্বপ্ন তার মধ্যে জাগরুক ছিল। এই কথাটা কী কারণে বললাম? এই কারণে বললাম, আচ্ছা বলেন তো, যে ভারতের পশ্চিমবঙ্গ একটা জাস্ট রাজ্য, তাই না? সেখানে নির্বাচনে কে জিতলো, কে হারলো, কে ক্ষমতা আসলো, ভাই এইটা নিয়ে তো পাকিস্তানের মাথা কামানোর বা তাদের এটা নিয়ে তো অ্যালার্জি থাকার কথা না, এটা নিয়ে তাদের মাথামাতি করার কথা তো না, বা বাংলাদেশের তৌহিদি জনতারও তো মাতামাতি হওয়ার কথা না। যে বলেন তো, বাংলাদেশ তো মনে করেন যে প্রদেশ নাই, বাট পাকিস্তানে তো বিভিন্ন সময় ওদেরও তো সিস্টেমটা অনেকটাই যে ভারতের মতো, তাই না? প্রদেশ আছে, সেখানে এরকম ইলেকশন হয়। তো সেখানে যখন এরকম ইলেকশন হয়, যেমন তাদের বিখ্যাত প্রদেশ আছে যে সিন্ধু, তারপরে পাঞ্জাব, এরকম আছে না? তো ওখানে যখন প্রাদেশিক পরিষদে যখন ইলেকশন হয়, তখন ভারতে এরকম মাথামাতি করে নাকি? ভারতের মিডিয়াগুলো এরকম মাথামাতি করে নাকি? মোটেও না। বড়দের হয়তো খবর টবর দেয় এই পর্যন্ত, কিন্তু এটা নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশনে সংলাপ, তার বিশ্লেষণ, ভাই এইটা তো আমি দেখিনি। এখন ভারতের একটা রাজ্য, তাই না, অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ছোটো, এই যে পশ্চিমবঙ্গ, ভাই এইখানে বিধানসভা ইলেকশন হচ্ছে, এইটা নিয়ে পাকিস্তানের এত মাতামাতি কেন? এবং পাকিস্তানের মধ্যে হাহাকার কেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে গেল, তাতে পাকিস্তানে হাহাকার কেন? সেখানে বিজেপি জেতার কারণে পাকিস্তানের মনে হলো যে পাকিস্তান পরাজিত হয়ে গেছে। আপনারা দেখেন, কয়েকদিন ধরে যদি পাকিস্তানের মিডিয়া দেখেন, দেখবেন যে যেন পাকিস্তানই পরাজিত হয়ে গেছে ভারতের কাছে, বুঝছেন? তো হোয়াট ডাজ ইট মিন? মমতার প্রতি তাদের এত প্রেম উথলিয়া কিভাবে উঠিল এবং এর রহস্যটা কি? আশা করি বুঝতে পারছেন যে মমতা কী জিনিস ছিল। শি ওয়াজ জাস্ট সো মাচ হার্মফুল টু দ্য ইউনাইটেড ইন্ডিয়ার জন্য সে ভয়ঙ্কর একটা ক্ষতিকর উপাদান ছিল। আমি পশ্চিমবঙ্গের মানুষদেরকে ধন্যবাদ দিব, তারা বুঝে হোক না বুঝে হোক কঠিনভাবে ইউনাইটেড হয়ে এ ধরনের একটা ব্যাড এলিমেন্ট, এই ধরনের একটা হোস্টাইল এলিমেন্টকে ক্ষমতা থেকে একেবারে আস্থা কুড়িয়ে ফেলে দিয়েছে। এবং এটা তার প্রাপ্য ছিল। সে যা কাজকাম শুরু করেছিল তাতে এটা কিন্তু তার প্রাপ্য ছিল। পাকিস্তানের ভয়াবহ মাতামাতি এটাই প্রমাণ করে যে এই মমতার আধ্যাত্মিক আদর্শিক রাজনৈতিক যে
ইয়েগুলো ছিল, মানে ধ্যান ধারণাগুলো ছিল, সেটা পাকিস্তানের সাথে একেবারে 100% মিলে যায়, ভারতীয় রাজনীতির সাথে মেলে না। আর এই মহিলাটা জাস্ট 15টা বছর, জাস্ট মানে কি দীর্ঘ 15টা বছর, তাই না, পশ্চিমবাংলার হিন্দুগুলার বোকাচোদা বানিয়ে পশ্চিমবঙ্গটাকে একেবারে ভাগাড়ে পরিণত করে গেল। অবশেষে যাই হোক, তারা জেগে উঠলো এবং এখন এই মমতাকেই ভাগাড়ে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা বেসিক্যালি তারা তাদের আত্মরক্ষা করছে। আদারওয়াইজ তাদের অবস্থাতে কি হতো, আবার 5 বছর যদি ম্যান্ডেট পেত, প্রথমত পশ্চিমবঙ্গে রক্তের হোলি খেলা হতো, দেখতেন যে কত লোক মারা যেত। বিজেপি যে ক্ষমতায় গেছে, কয়জন লোক মারা গেছে দেখছেন। ধন্যবাদ।